বেলা 3টায়। আমি একটু আগেই এসেছি অবশ্য। ডক্টরের চেম্বারের সামনে বেশ মানুষের ভিড়। তাতে বোঝা যাচ্ছে এই ডক্টর বেশ সুপরিচিত। একবার নেম প্লেটটাতে চোখ বুলিয়ে নিলাম। সুন্দর সাদা বর্ণে ফুটে আছে ডক্টর নিলয় আফরিন নীলা, অপথমোলজিস্ট, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস হেলথ, সহকারী রেজিস্ট্রার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। কোয়ালিফিকেশন তো ভালোই, তবে নিশ্চয়ই বয়স্ক গোছের কোন একটি মহিলাই হবে ভাবতেই একটু পরেই আমার ডাক পড়ল। কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে আমি মোটামুটি বড় একটা ধাক্কা খেলাম। ওয়েট এ মিনিট, এটাই কি ডাক্তার? আমি মনে করার চেষ্টা করলাম। স্মৃতিটা বেশ ঝাপসা। ধ্যান ভাঙে ডাক্তারের ডাকে। এই যে মিস্টার, ভেতরে আসতে পারেন আপনি দরজায় না দাঁড়িয়ে থেকে। আমার চোখগুলো বিস্ময়ে আরো কিছুটা রসগোল্লা সাইজ হয়ে গেল। উফ, এই মেয়েটা তো মারাত্মক সুন্দর হয়েছে। উজ্জ্বল ফর্সা বর্ণের এক সুন্দরী মেয়ে বলা চলে তাকে। ঘন কালো ছোড়া ভ্রু কুচকে তাকিয়ে আছে সামনে। অফ হোয়াইট শার্টের ওপর বাটন খোলা। সাদা ডাক্তারি অ্যাপ্রনটাই দারুণ মানিয়েছে তাকে। উঁচু করে ছুটি করা ছোট ছোট চুলগুলো আজ কিছুটা ব্রাউনি কালারের শোভা পেয়েছে। একে দেখে তো রীতিমতো ক্রাশ খাওয়া চলে, কিন্তু আমি ক্রাশ খেতে গিয়েও খেলাম না। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মেয়েটা তো ফেবাচেকা খেয়ে যায়। আমি সরি, হাসছেন কেন? ভাবছি আপনার এই সুদর্শন ঘোলাটে মনির আখিতে চশমা কেমন মানাবে। মেয়েটার এই উত্তরে ফরকে চাই আমি। তার মানে কি সে আমায় চিনে ফেলেছে? না হলে এমন ঠোঁট কাটা কথা কেন আমাকে বলছে? ওয়েল, আপনার সমস্যা কি খুলে বলুন। হঠাৎ চক্ষু স্পেশালিস্ট ডাক্তারের কাছে কেন ধরা দিলেন? আমি মনিটর, ল্যাপটপ বা ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। চোখে খুব অসুবিধা হচ্ছে, পানি আসছে, প্লাস চোখ ফুলে যাচ্ছে, ভেতরে খুব ব্যথাও করে। স্বাভাবিক। আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন তো অবশ্যই আপনার অসুবিধা হবে। এগুলোর ব্যবহার কমিয়ে দিন, আপনার সমস্যাও সেরে যাবে নিশ্চয়ই। বলতে ইচ্ছে করলো, এটা তো আমি জানি রে, কিন্তু এতে তো কাজ হবে না। তাই তো এখানে আসা, কিন্তু মনের কথা মনে রেখে দিলাম। আমি যে আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তাতে দিনে কমপক্ষে 7-8 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। তাই এটা আমি থাকতে পারি না। বাধ্যতামূলক আমার কাজ করতেই হবে ল্যাপটপ, ডেস্কটপে। কাজ ছেড়ে দিন। আশ্চর্য তো, এভাবে কথা বলছে কেন এই মেয়ে? নিজের রাগটা চেপে রেখে কোনো মতে দাঁতে দাঁত চেপে বললাম, আমি একজন ইঞ্জিনিয়ার, আর এটাতেই আমি অর্থ উপার্জনের মাধ্যমে কাজ ছেড়ে দিব মানে? আগে এমন কখনো হয়নি। দেখি ডাক্তার দেখাতে এসেছি, চোখ ঠিক রেখে কিভাবে কাজ করতে পারি সেই সমাধান নিতে আসছি, কাজ ছাড়তে নয়। ও, তাহলে সেই কথা, রেগে যাচ্ছেন কেন? আরেকটা সমাধান দেই। কোনো চাকরিজীবী দেখে বিয়ে করে নিতেন, তাহলে বউ কামাই করতো আর আপনি বসে খেতেন। আপনি ডাক্তার, তাই ডাক্তারের মতো কাজ করুন, পার্সোনাল সমস্যা টানবেন না। কোথাও খুব লাগলো মনে হয় মিস্টার ইঞ্জিনিয়ারের। ওয়েল, এসব সাধারণত অ্যালার্জি জনিত কারণে হতে পারে। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, করিয়ে রিপোর্ট নিয়ে এলে আমি প্রেসক্রাইব করে দিব। আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। উফ, আবার আসতে হবে এর সামনে? কিন্তু না এসে তো উপায়ও নেই। ঠিক আছে, আবার কবে আসতে হবে? আপনার জন্য আমার দরজা সবসময় খোলা। আই মিন, আমার ডিউটি রাত 8টা পর্যন্ত। সন্ধ্যে 7টায় রিপোর্ট পেয়ে যাবেন। এখন এখানে টেস্টগুলো করালে, তাই চাইলে আজ দেখিয়ে যেতে পারেন। আর ওয়েট করতে না চাইলে কাল আসেন একবার। আমার কাছের মানুষগুলো আপনাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। এই কার্ডটি দেখিয়ে টেস্ট করতে দিয়েন, বিল কম আসবে। থ্যাঙ্কস, বাট নো নিড বলে বেরিয়ে এলাম তার কেবিন থেকে। ডাক্তার হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? কি ভেবেছে তাকে এই রূপে দেখে আমি মেনে নিব? হুম, কখনোই না। বাট আর এইদিকে নীর বেরিয়ে যাওয়ার পরে একটা প্রাণখোলা হাসি দিলাম আমি। কতগুলো দিন পর এভাবে আমি হাসছি তা নিজেও জানি না। আচ্ছা, এবার কি মেনে নিবে আমায়? এখন তো আমার পিচ্ছি বউ নয়, যার প্রেমে সে পড়েছিল। এতটুকুন পুচকে
একটি মেয়ে আমাকে কিভাবে না নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল আমার, কিন্তু যা করেছে আমার সাথে, এসব রাগ আমি এত সহজে ভুলব না। তবে বুঝতে পারলাম 8 বছর আগে যে কিশোরী চঞ্চল চাউনিতে আমার মন বাধা পড়েছিল, মনটা এখনো সেখানেই আটকে আছে। হ্যাঁ, তাই তো এতগুলো দিন পার হওয়ার পরেও তাকে ভুলতে পারিনি আমার পিচ্চি বউকে ভুলতে। কি রে বাবা, ডাক্তারের কাছে গেছিলে, ডাক্তার কি বললো? তেমন কিছু নয় মা, ওষুধ দিল, ঠিক হয়ে যাবে নাকি। আচ্ছা মা, তোমার নীলের কথা মনে আছে? হঠাৎ এত বছর পর তুই নীলের খোঁজ কেন করছিস বাবা? তুই তো ওর সাথে যোগাযোগ করতে বারণ করছিলি। না মানে, আজ যে ডাক্তারের কাছে তুমি রেকমেন্ড করেছিলে, সে আর কেউ নয়, বরং নীল। কি বলছিস? ওটা আমাদের নীল? বাবা, ও কেমন আছে? জানি না, তবে ও আমাদের কখনো ছিল না। আমাদের নীল বলো না, সে এখন মস্ত বড় ডাক্তার। গেলে আমায় অপমান করছে, চাকরি নিয়ে। ওর মতো বেয়াদব মেয়ে আমাদের কিছু হতে পারে না। ছোট্ট একটা ভুলের জন্য ওকে এত বড় শাস্তি দিবি বাবা? শাস্তি কই দিচ্ছি, দিব্যি ভালো আছে। আর রিসেপশনে শুনেছি বিয়েও নাকি করে নিয়েছে। সবাই জানে সে ম্যারেজ, তাহলে আর কি বলার থাকতে পারে? হতে পারে স্বামীটা এখনো তোকেই মানে, তাই। প্রশ্নই আসে না। ওর মতো মেয়ে করবে ওয়েট? যে মিথ্যা অপবাদ দিয়ে চলে যেতে পারে, সে ওয়েট করবে? হাসালে মা তুমি। তাহলে চলে গেছিল কেন? থেকে যেত আমাদের কাছে। কোথাও দুজন ভুল ধারণা নিয়ে বাঁচছিস না তো বাবা? হ্যাঁ, এতদিন ফুল ধারণা নিয়ে বেঁচেছি, তবে আর নয়। তবে কোনো একটা মেয়ের কথা বলেছিলে না, তাদের সাথে কথা বলবো। আমি বিয়ে করতে রাজি এবার। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি, তাহলে ডেট ঠিক করে তোকে নিয়ে মেয়েটা দেখে আসবো। তুমি দেখেছো তাতেই হোক, তাদের সমস্যা না থাকলে বিয়ের ডেট ঠিক করো একেবারে। আমি রুমে যাচ্ছি, তখন সদ্য সদ্য ডাবিতে ভর্তি হয়েছি আমি। মন আমার আনন্দে পাকপাকুম করছে। ক্লাস করে ফিরছি আরো কিছু ক্লাসমেটদের সাথে। ঠিক তখনই আকাশ অন্ধকার করে খুব জোরে বর্ষা শুরু হলো। বৃষ্টির জলে ভিজে যেতে লাগলো প্রকৃতি। রাস্তাঘাট, জন, মানুষ, বাতাসে হাসতে লাগলো সোদা মাটির গ্রাম। বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পেতে বন্ধুরা মিলে একটা বন্ধ দোকানের সামনে দাঁড়িয়েছিল। মাথার উপরে একটা ছাউনি তো পাওয়া গেল, কিন্তু বৃষ্টির বেগ বেড়ে চলেছে ধীরে ধীরে। এ নিয়ে আলোচনার মশগুল বন্ধুরা। ঠিক তখনই কানে ভাসলো কারো গলার আওয়াজ। এখানে দাঁড়া, নয়তো ভিজে যাবি। ঠিক কোনো মধুর গীতের মতো কণ্ঠটি ধাক্কা খেল আমার হৃদয় প্রান্তে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দৃষ্টিগোচর হয়েছিল এক সুন্দরী মুখশ্রী, চঞ্চল আখি জোড়া, আর মুখে খমনের ষোড়শী কিশোরীর ছাপ। আমার চোখ আটকে গেছিল সেই ষোড়শীর মুক্ত ছড়ানো হাসির ভঙ্গিতে। বাস্তবে কি কি কারো হাসি এত সুন্দর হতে পারে? সেদিন বৃষ্টি থেমে যাওয়ার পরেও আমি ওই মেয়েটির পেছনে পেছনে তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। ফড়িং এর মতো তিরিং বিরিং করতে করতে রাস্তায় জমে থাকা জলের উপর ফালাফালি করে বাড়ির দিকে এগুচ্ছিল পিচ্চি মেয়েটি। হ্যাঁ, সেই দিনের ওই মেয়েটি ছিল নিলয় আফরিন নীলা, ওরফে নীল। তারপর সেই রোজই 8-10টা রোড সাইড রোমিওর মতো নীলের পেছন পেছন ওদের বাড়ি অব্দি যাওয়া ছিল আমার নিত্যদিনের রুটিন। বাবা, ওদের বাড়িতে ফোন করছিলাম, ওরা রাজি হয়ে গেছে, কালই আসতে চাই বিয়ের ডেট ফাইনাল করতে। মায়ের কথায় ধ্যান ফিরল। আসতে বলে দাও, আমি তো 2 দিনের ছুটিতেই আছি। আচ্ছা, তুই আরেকবার যদি ভেবে দেখবি। না মানে, এতদিন তো নীলের সাথে যোগাযোগ ছিল না, জানতিও না ও কোথায়, বাট এখন তো। সেসব আর হবে না মা। মা চলে গেল। আমি আবার চোখ বন্ধ করে স্মৃতিতে ডুব দিলাম। এর মাঝে পার কয়েকদিন পেছনে ফিরে সুচালো দৃষ্টিতে আমাকে অবলোকন করত। তখন আমি ঘাড় করে এদিক সেদিক তাকানোর ভান করতাম, যেন নীল কিছু বুঝতেই না পারে। কিন্তু মেয়েদের সেন্সে খুবই সক্রিয়। একগুলো দূর থেকেও যদি কোনো ছেলে ফলো করে, তবুও তারা সেটা বুঝে যায়। আমার ক্ষেত্রে ঠিক সেটাই ঘটল। এই যে মিস্টার, হ্যাঁ আপনাকেই বলছি, সমস্যা কি আপনার? রোজ রোজ এভাবে পিছু নেওয়ার মানে কি? নীলের এমন স্ট্রেজ ফরওয়ার্ড কথা শুনে আমি নার্ভাস হয়ে যাই। কি বলবো, মনে তো কত কথাই আছে। এই যে তাকে প্রথম দেখার পর থেকে আমার আহার নিদ্রা সব হাওয়া হয়ে গেছে। পড়তে বসলেও বইয়ের ওপর শুধু তার মুখই হাসে, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না।
আমি নিজেও অবাক হয়ে যাই। এই এতটুকু পুচকে মেয়েকে দেখে ভয় পাচ্ছি আমি। আপনি কি কিছু বলবেন, নাকি রোজ আমায় ফলো করার অ্যালিগেশন এনে রাস্তার লোকদের দিয়ে গণধুলাই খাওয়াবো? গণধোলাই খাওয়ানোর হলে আগেই খাওয়াতো। আমার পারমিশন অপেক্ষায় কি থাকতো? এক ভ্রু উঁচু করে পূর্ণ দৃষ্টিতে আমি নীলের দিকে। আমার এমন উত্তরে কিছুটা হড়কে যায় পিচ্ছিটা, কিন্তু সে কিছু বলার আগে তুমুল বর্ষণ ছাপিয়ে এলো। পাশ থেকে কেউ একজন বেশ জোরে সরে ডেকে উঠল মেয়েটাকে। পরপরই এক দৌড়ে পালালো সে। একদিন এই মিস্টার, আপনি এখানে কি করছেন? আমার বাড়িতে আমার রুমে রাতের বেলা কেউ দেখে নিলে আপনায় তো মেরেই ফেলবে। আমি উত্তেজিত হয়ে যাই। আগে বলো, এক সপ্তাহ কেন তোমার দেখা পাই? তাই এত সাহস করে পাইপে তাদের বাড়িতে ঢুকেছি। তুমি জানো কতটা কষ্ট করে তোমার রুম খুঁজে পেয়েছি। আস্তে, আমার জ্বর চলছিল, এজন্য যাইনি। আর আপনি চলে আসবেন বাসার ভেতর? প্লিজ যান, কেউ দেখে নিলে সর্বনাশ, বাড়িতে মেহমান আছে। চলে যাচ্ছি, কাল আসবে কিন্তু, বলে বের হতে যাব। তখনই রুমে কেউ প্রবেশ করে, আলো জ্বালিয়ে দেয়। তখন আমি নীলের মাথার কাছে বসা। আমি ভয়ে উঠে দাঁড়াই। এক চিৎকারে মানুষ ছড়ো। নীলের ফুপি ছিল, উনি সবাই হাজির হলো। নীলের চরিত্র নিয়ে বাজে কথা তুলতো। নীল কেঁদে যাচ্ছে, আমি ভয়ে শেষ। কেন আসলেন আপনি? এখন এই কলঙ্ক যে আমার মাথায় লেপন হলো, আর উঠবে না। আমার ফুপু এমনিই পছন্দ করে না আমাকে, এখন তো সুযোগ। কি সব বলছে, আমার কি হবে? আমি নীলের বাবার কাছে যে নীলকে বিয়ের প্রস্তাব রাখলাম। উনি ভাবলেন, মাকে জানানো হলো, মা এসে হাজির হলো। রাতেই কাজী ডেকে আমাদের বিয়ে করিয়ে দিলেন। শর্ত হলো এখন নীলকে নিতে পারবো না সাথে। আমি মানলাম না, আমার বউ আমি নিব, তারা শর্ত দেয়ার কি? বিয়ে যখন হয়ে গেছে নীলকে নিয়েই ফিরবো বলে জিদ তুললাম। মা বোঝানোর চেষ্টাই নীল বোঝাতে চাইল। মা বোঝানোর চেষ্টাই নীল বোঝাতে চাইল। এমন পাগলামি করবেন না, আপনি ফিরে যান। বাবা ঠিক বলেছে, আপনি পড়াশোনা শেষ করুন, আমিও করি, এরপর নিবেন আমায়। না, তোমাকে আমি নিজের সাথেই রাখবো। তুমি যা পড়ার আমার বাড়ি থেকে করবে। তোমার সব দায়িত্ব এখন আমার। কারোর কথা শুনলাম না, তাদেরও বাধা দেওয়ার মতো রাস্তা ছিল না। তারা যা ভেবে আমার সাথে বিয়ে দিয়েছিল সেটা হতে দিলাম না। ভেবেছিল নীলকে তাদের কাছে রেখে দিবে, কিন্তু আমি নিয়ে এলাম। খুনসুটিতে 1 মাস পার হলো। একদিন কলেজ থেকে ফিরে অবাক, নীলের ফ্যামিলি সহ কিছু লোকজন হাজির। নীল, ওনারা হঠাৎ? না মানে আসবে, আগে তেমন কিছু কেন বলি? দূরে থাকেন আপনি, ছোবেন না আমায়। বাবা, আমি এখানে থাকবো না। উনি আমায় মারে, নির্যাতন করে। আমি তোমাকে এজন্য আসতে বলেছি, আমাকে নিতে। এখান থেকে নিয়ে যাও বাবা, এখানে থাকলে উনি আমায় মেরে ফেলবে। এসব কি বলছো নীল? আমি কেন তোমায় মারবো, নির্যাতন করব? তুমি এমন কেন বলছো? চুপ করুন, মিথ্যাবাদী। ভালোবাসার দোহাই দিয়ে এনে এখন এমন অমানবিক নির্যাতন করছেন, ভয় দেখিয়েছেন। বাবাকে বললে মেরে ফেলবেন, কিন্তু বাবা আমাকে নিয়ে যাবে আজ। নিবে না বাবা? নীলের বাবা খেপলেন, গণমান্য ব্যক্তিগণ সায় দিলেন তাতে। নীলকে নিয়ে যাবে, পাশাপাশি রিকোয়েস্ট করলো মামলা করার। নীল সেটা করলো না, বলল শুধু সে চলে যাবে। সবার সেটা মানতে হলো। তারপর রাগে আর যোগাযোগ করিনি। দিন পার হয়, রাত পার হয়ে কতগুলো বছর কেটে গেল। আমি আমার পিচ্ছি বউকে ভুলতে পারিনি, আর না পেরেছি তার মিথ্যা ও অপবাদ দিয়ে চলে যাওয়ার কারণ জানতে। কিন্তু না, কোনো অধিকার নেই আর তার ওপর। এখন জেনেই বা কি হবে? তাই তাকে তার হালে ছেড়ে দিয়ে আমি নতুন জীবন শুরু করব। বাবু দ্রুত রেডি হয়ে বের হ, আজ তোর বিয়ে, আজও লেট করছিস। দ্রুত আয় বাবা। আসছি মা। আজ আমার বিয়ে, পিচ্ছি বউকে তার মতোই ফুলে নতুন করে শুরু করব। সেবি নিজেকে শান্ত করলাম, তবু মন যেন আজ অশান্ত। এতদিনের যত্ন করে রাখা মনের গহিনী পিচ্ছি বউটার স্মৃতিগুলো আজ বারবার দৃষ্টপট হচ্ছে। ভুল করেছি না তো? খুবই সিম্পল ভাবে বিয়েটা হচ্ছে। মা, আমি আর কাছের কিছু আত্মীয় মিলে
এলাম বিয়ে করতে। বিয়ের পর্ব শেষ করে খাওয়া দাওয়া, তারপর বউ নিয়ে ব্যাগ করতে করতে রাত হয়ে গেল। বাবা, বৌমা একলা ঘরে বসে আছে সেই আসার পর থেকে। তুই এভাবে ছাদে বসে আছিস কেন? দেখ, তোর জন্যই খুঁজে খুঁজে নীলের নামের সাথে মিল রেখে টুকটুকে বউ আনলাম, যাতে তুই ওই নীলকে ভুলে এই নীলকে ভালোবাসতে পারি। মাকে বুঝতে না দিয়ে চুপচাপ ঘরে এলাম। আসতেই চোখ ছানা পড়া, এটা তোমার নীল। কিন্তু মা যে বলেছিল শুধু এক নাম, না দেখে বিয়ে করে কি কিছু মিস করলাম? এই যে মিস্টার, সাহস কত আমায় রেখে অন্যখানে বিয়ে করতে যাওয়া? বেশ করেছি, তুমি তো করেছো, তাহলে এখানে কি করছো? আমার বউকে কই লুকিয়েছো? মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। সব কত আমায় ছিল অন্যখানে বিয়ে করার। আমি করেছি মানে কি? আমি কখন বিয়ে করলাম? আপনার মতো নাকি যে কিছুদিনে ভালোবাসা গায়েব হয়ে যাবে? নিজেকে আর ধরে রাখতে পারলাম না, এক ছুটি নীলকে বুকের সাথে জড়িয়ে নিলাম। নীল কেঁদে উঠল, বুকে মাথা রেখে বলল, আমাকে ক্ষমা করে দিন নীর। সেদিন আমার কাছে আর কোনো অপশন ছিল না। আপনার সাথে বিয়ে হোক এটা আমার বাবা মানতে পারেনি। তিনি সেদিন মেহমানদের সামনে আমার সম্মানের কথা ভেবে আপনার সাথে বিয়ে করিয়েছিল। ভেবেছিল পরবর্তীতে আবার ডিভোর্সের মাধ্যমে আলাদা করে দিবে, কিন্তু আপনি আমায় রাখতে চাইলেন না বলে সফল হলো না বাবা। তাই পরবর্তীতে আমায় ব্ল্যাকমেল করে আমি আপনার যেন ছেড়ে আসি, তা না হলে আপনার ক্ষতি করবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বাবার কথা শুনেছিলাম। কিন্তু পরবর্তীতে চেষ্টা করেছি আপনাকে সত্য বলার, কিন্তু দেখা করতে পারিনি। আপনিও চাননি, আর বাবাও সুযোগ রাখেনি। তাই ঠিক করে নিয়েছিলাম নিজে কিছু করে তারপর আপনার সামনে দাঁড়াবো। আমি ডাক্তারি জয়েন করেই ছুটে আসি আপনার কাছে, কিন্তু আপনার মা ভুল বুঝে আমায় দূর করে দেন। আমি সেদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আর কাঁদে না, আমারই ভুল ছিল, তোমার সাথে রেগে থাকা উচিত হয়নি। আচ্ছা, তাহলে মা যে তোমার সাথে বিয়ে ঠিক করলো? পরবর্তীতে হয়তো উনি আমাকে বিশ্বাস করেছেন, এজন্য নিজে আমার সাথে দেখা করেন। আমি খুশি হয়েছিলাম অনেক। তোমার বাবা এখন বাধা দেয়নি? আর বিয়েতে ওনাদের দেখলাম না যে। ওনারা এই পৃথিবীতে নেই নীর। কত বছরই অ্যাক্সিডেন্টে দুনিয়া ত্যাগ করেছেন। পিচ্ছিটা উপর দিয়ে কত কিছু গেছে, আর আমি জানতেই পারিনি। তুমি আমায় ক্ষমা করো, আর কখনো সাথ ছাড়া করবো না তোমায়। সব ভুলের নতুন করে শুরু করবো আমরা। ভালোবাসি নীর, খুব বেশি ভালোবাসি। হয়তো কখনো বলা হয়নি, আজ বলছি, খুব ভালোবাসি আপনায়। আমিও খুব ভালোবাসি আমার পিচ্ছি বউটাকে। এই, আমি এখন আর পিচ্ছি নেই, বড় হয়ে গেছি। আমার কাছে ওই পিচ্ছিই থাকবে যার প্রেমে আমি 1000 বার পড়েছিলাম, যাকে আমি কিশোরী বয়সে বিয়ে করেছিলাম, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি আজও আমার কাছে ঠিক তেমনই, আমার পিচ্ছি বউ।